আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখে চমৎকার একটি কথা উচ্চারণ করেছিলেন। মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত উক্তি, আই হ্যাভ এ প্ল্যান। মানুষ আশাবাদী হয়ে উঠেছিল, কিন্তু তারপর ৮-৯ মাস, বিশেষ করে সরকার গঠনের ৬ মাস চলে গেল, সেই প্ল্যান সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারিনি। তার সেই পরিকল্পনা আমরা সুনির্দিষ্টভাবে জানতে না পারলেও বিভিন্ন ক্ষেত্রে খোদ প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের কর্তা ব্যক্তিরা যে পরিকল্পনার কথা জানাচ্ছেন তার সাথে, বা তারা যে কথাবার্তা বলছেন তার সঙ্গে বাস্তবতায় বিস্তর ফারাক। কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে বেসামাল পরিস্থিতি তালগোল পাকিয়ে ফেলছে। কেন? কি রাজনীতি, কি অর্থনীতি, সমাজনীতি, সামাজিকতা বা কূটনীতি, সব ক্ষেত্রে একই অবস্থা। এসব নিয়ে একই জায়গায় কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি শুধু অর্থনীতি সংক্রান্ত যেই বিষয়গুলো গত কয়েকদিনে আলোচনা হচ্ছে তার ২-৪টি উদাহরণ দিই। খোদ প্রধানমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীদের যে বক্তব্য। সরকারের প্রথম বাজেট উত্তর সম্মেলনে গত ১৩ই জুন আমাদের অর্থমন্ত্রী বললেন, দেশের সম্পদের সীমাবদ্ধতা অনেক বেশি। খেয়াল করুন, দেশের সম্পদের সীমাবদ্ধতা অনেক বেশি, এ কারণে অর্থনীতির ভঙ্গুরতা কাটাতে অন্তত ২ বছর লাগবে। তৃতীয় বছরে গিয়ে হয়তো অর্থনীতি সামনের দিকে এগোবে। এর সাথে তিনি কিছু রাজনৈতিক বক্তব্য দিলেন, বললেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর বর্তমান সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। হ্যাঁ, জনগণ তো ডক্টর ইউনূস সরকারের প্রতিও প্রত্যাশা রেখেছিল। যাই হোক, তিনি বলছেন যে আকাঙ্ক্ষা আকাশচুম্বী বিনিয়োগ সহজ করা এবং দক্ষ জনশক্তি তৈরির উপর জোর দেওয়া হয়েছে। কিভাবে বিনিয়োগ সহজ করা হবে, কিভাবে বিনিয়োগকে আকৃষ্ট করা হবে, কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা হবে? জনশক্তি তো ক্রমান্বয়ে বেকারত্বের অভিশাপের দিকে এগোচ্ছে। এই অর্থমন্ত্রী গত ২ দিন আগে কি বললেন? বিদ্যুৎ গ্যাস নিয়ে যে সংকট, সেই সংকট ৬ মাস বা ১ বছরের মধ্যে সমাধান সম্ভব নয়, ন্যূনতম ২ বছর লাগবে। এখানেও বললেন যে বিদ্যুৎ গ্যাসের সংকটের সমাধান করতে ন্যূনতম ২ বছর লাগবে, অর্থনীতির ভঙ্গুরতা কাটাতেও ২ বছর লাগবে। তাহলে হিসাব কিভাবে মেলে? পরিকল্পনার সাথে বাস্তবতা কিভাবে আসে? এই কারণে বলছি, এই জন্য যে বিদেশি বিনিয়োগ, ডক্টর ইউনূসের ১৮ মাসের জঙ্গি শাসন আর বর্তমান সরকারের ৬ মাস, মোটা দাগে ২ বছর হিসাব করলে কয় টাকা এসেছে? আসেনি তো, বলতে গেলে কিছুই না। আর বিনিয়োগ আসবে মূলত ২টি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, আর নাম্বার ২ হলেও সেটি মুখ্য কারণ যে জ্বালানির নিশ্চয়তা, বিদ্যুৎ গ্যাস সরবরাহের নিশ্চয়তা। এই যে বিদেশি বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবে? উৎপাদনশীল খাতেই তো। তো সেখানে যদি জ্বালানি না থাকে, বিদ্যুৎ না থাকে, তাহলে শিল্প কলকারখানার চাকা ঘুরবে কিভাবে? মেলানো যাচ্ছে যে কোথায় বিস্তর ফারাক। একের পর এক মিল কলকারখানার শাটডাউন হচ্ছে, সার কারখানায় উৎপাদন বন্ধ, কৃষিতেও বিরূপ প্রভাব পড়বে, কর্মক্ষম মানুষ বেকারত্বের অভিশাপের দিকে যাচ্ছে। আর বিদেশি বিনিয়োগ আসবে আর অর্থনীতি চাঙা হবে, এটি বাস্তবসম্মত কোনো কথা? আবার মনে করুন যে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও ২ দিন আগে কি বললেন? তিনি বললেন যে আমরা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছি, আওয়ামী লীগ সরকার এত ঋণ করে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে পড়বে যদি ঠিকমতো পরিকল্পনা করা না হয়। তো পরিকল্পনা করতে আপনাদের বারণ করেছে কে? আবার সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটা কঠিন হয়ে পড়বে এই কথা বলছেন, আবার সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হচ্ছে, নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে। এর মানে আমি এই বলতে চাচ্ছি না যে পে স্কেল ঘোষণা করা না হোক, কিন্তু পরিকল্পনাটা কি? টাকা আসবে কোত্থেকে? আবার আওয়ামী লীগ দেশের অর্থনীতি যেই জায়গাটিতে রেখে গিয়েছিল
ইউনূস সরকার তার চেয়ে ভয়ঙ্কর অবস্থায় রেখে গেছে। এই কথা খোদ আওয়ামী লীগের সমালোচনাকারী ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদ থেকে শুরু করে সিপিডির মতন গবেষণা সংস্থার। কিন্তু সরকার সেদিকে আঙুল দেবে না। সরকার ঘুরে ফিরে ডক্টর ইউনূসকে টপকে সেই ফ্যাসিবাদী সরকারের দিকেই আঙুল তুলবে। আরও মজার বিষয় হচ্ছে খোদ বাণিজ্যমন্ত্রী আজই বললেন যে ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও বাড়াতে হবে। কোন জায়গা থেকে বললেন তিনি? বাস্তবে কি করা হচ্ছে আর কি স্বপ্ন দেখছেন? ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক যে অবস্থায় এই মুহূর্তে অবস্থান করছে আমরা সব জানি না। আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হলো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সহ আরও কয়েকটি শর্ত। কেন শেখ হাসিনাতে সব কিছু স্থবির হয়ে থাকবে বাংলাদেশের? কেন শেখ হাসিনা ইস্যুতে আমাদের সঙ্গে ভারতের যে দেনা পাওনা, ভারতের কাছ থেকে আমাদের যে হিস্সা, সেগুলো আমরা আদায় করে নেব না? বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীকে খুশি রাখতে গিয়ে আর সব কিছু থমকে থাকবে? ভারতের সঙ্গে আমরা বোঝাপড়া করবো না? আমরা মুখ দেখা দেখি বন্ধ রাখবো? গত 6 মাসে বাংলাদেশের অর্থনীতির কোনো সূচকে হয়তো কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সামগ্রিক অবস্থা কি? প্রবাসী আয় শক্তিশালী হয়েছে, রিজার্ভ একটা শক্ত অবস্থানে গেছে। যদি আওয়ামী লীগ সরকারের সময় যা ছিল সে পর্যায়ে এখনো যায়নি। আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ বিদায়ের আরও কয়েক মাস আগের কথা আমি বলছি। তো এইসব জায়গায় সরকারের অবদান আসলে কতটুকু থাকে? প্রবাসী আয়ের ক্ষেত্রে, রিজার্ভ বাড়ার ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা কিংবা কৃষি সহায়তায় কিছু নতুন কর্মসূচি নেওয়া হয়েছে, ভালো উদ্যোগ, এগুলো আমাদের স্বীকার করতে হবে। কিন্তু তা নিয়েও তো প্রশ্ন রয়েছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড, এগুলোর অর্থ কিভাবে সংকলন করা হবে, কিভাবে এইগুলো নিয়ন্ত্রণ করা হবে, সে নিয়ে তো প্রশ্ন রয়েছে। ব্যাংক খাতের যে গভীর সংকট তা আরও গভীরতর হচ্ছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি দাঁড়াচ্ছে। সরকারের ঋণ এবং সুদ পরিশোধের চাপ বাড়ছে। সবচেয়ে বড় বিষয়, দৈনন্দিন জীবনে মানুষের নাভিশ্বাস উঠছে। অর্থাৎ কেনাকাটা করতে গিয়ে, খাবার খেতে গিয়ে মূল্যস্ফীতি সবচেয়ে দৃশ্যমান সমস্যা এই মুহূর্তে। হ্যাঁ, জুলাইয়ের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তার মানে এই কমার অর্থ এই নয় যে জিনিসপত্রের দাম কমে গেছে। অর্থাৎ এর আগে যেভাবে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, এই আগস্টে এসে সেই দাম বাড়ার বিষয়টি ধীর গতিতে হচ্ছে। অর্থাৎ মানুষ যে তার ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু রাখতে পারছে তা নয়। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের প্রকৃত আয় কমে গেছে, সঞ্চয়ের মূল্য ক্ষয় হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সব ক্ষেত্রে ব্যয় বেড়েছে, কিন্তু আয় বাড়েনি। বরং আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য, মানে ভিতরের পার্থক্যটা আরও প্রকট হচ্ছে। যাই হোক, এগুলো নিয়েও বলতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি তো আর অর্থনীতিবিদ বা গবেষক নই। সাদা চোখে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে যেগুলো অসংলগ্ন মনে হচ্ছে, অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে, সেটুকুই শুধু তুলে ধরলাম। সরকারের কথা, কর্মকাণ্ড এবং বাস্তবতায় কতটা ফারাক। 2 বছর পর গিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, 3য় বছরের মাথা থেকে দৃশ্যমান হবে। আবার বিদ্যুৎ গ্যাসের সমস্যার সমাধান করতেও 2 বছর লাগবে। তাহলে অর্থনৈতিক চাকা এই 2 বছরে ঘুরবে কিভাবে? একটা জায়গায়, ইতিবাচক জায়গায় যাবে কিভাবে? আর কূটনীতির কথা কি বলবো? একটা উদাহরণ তো দিলামই। একটা বিশেষ গোষ্ঠী খুশি রাখতে গিয়ে আমাদের অর্থনীতি, আমাদের কূটনীতি সব শেষ করে দিতে হবে। ভালো থাকুন সবাই।